বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কালকে ভিডিওটা দিতে পারিনি, নানান রকম কাজকর্ম ছিল, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের দাদার খুব শরীরটা খারাপ। এমনিতেই না দাদা গরমটা একদম সহ্য করতে পারে না, ওই জন্য ব্যাঙ্গালোরে চলে যেতাম। এবারে তো আর বলো না, তা কি করবো বলো, দাদার শরীরটাও ভালো নেই। যার জন্যে আমি বললাম ঠিক আছে, আমার বন্ধুরা তো বলছেই যে একটা দিন রেস্ট নেওয়ার জন্য, তা রেস্ট নিই। তা তৃষা অনেকক্ষণ এসছে, ওর রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। আজকে তো শনিবার, এবার শনিবারের তো আর খাওয়া দাওয়া তো মাছ মাংস কিছু নেই, মানে ওই নিরামিষ খাওয়া দাওয়া। তা ওকে বললাম আজকে এখানে তোমাদের দাদার শরীরটা খারাপ বলেই প্রেশার কুকারে একটুখানি কাঁচকলা, রোজই কাঁচকলা খাওয়াচ্ছি, কাঁচকলা সেদ্ধ করে খাওয়াচ্ছি। আসলে দাদার মধ্যে একটা টেনশন কাজ করে, যার জন্য কি হয় পেটটা এখন একটু ভালো আছে, তারই মধ্যে মেয়ে তো ওষুধ দিচ্ছেই। আর একদম দেখো তেল ছাড়াই বলতে পারো পটল পোস্ত, এই যে শনিবারের এই তো খাওয়া, কাঁচকলা সেদ্ধ, পটল পোস্ত, আর এইখানে পিঠা করছে এই যে ফুলকপি আলুর ডালনা। এই আজকে এই ছিমছাম খাওয়া, আর কিছু নেই। আর আমার সবসময় বাড়িতে দই বসানো থাকে, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দইটা বসাচ্ছিলাম। আমার তো ঘরে জানো ক্যাসারোলে দই বসাই, অবশ্য আমি এর মধ্যেও বসিয়ে নিতে পারি, ভালো বসে। তা ক্যাসারোলই বসিয়ে নিই চলো। এই ক্যাসারোলের মধ্যে দই বসানোটা আমার খুব সহজ মনে হয়, ওই জন্য এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার একটা তোয়ালে নিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিলাম, ব্যাস এ দই বসে যাবে, সন্ধ্যেবেলা বার করব। আর মাইক্রোওভেনের মধ্যে তোমরাও চেষ্টা করে দেখতে পারো, মাইক্রোওভেনের মধ্যে না এই পদ্ধতিতেই একটা চাপা দেবে, চাপা দিয়ে তার উপরে একটা কিছু চাপা দিয়ে দেবে, তোয়ালে হোক যাই হোক, জামা কাপড় ছেঁড়া মেরা যাই হোক থাকবে, চাপা দিয়ে দেবে, আর ওটা নড়াবে না, দেখবে কি সুন্দর দই বসে যায় মাইক্রোওভেনের মধ্যেও। তা আমি মাঝে মধ্যে ওটাও করি, তবে ক্যাসারোলের মধ্যে এইটা ভালো, কারণ দেখো মাইক্রোওভেনে তো দরকার পড়ে না এটা গরম করা ওটা গরম করা খেতে বসে। তা সেই জন্যে মাইক্রোওভেনটা আর মানে করতে চাই না, মানে দই আর তুমি সরিয়ে তো আর দইটা বসবে না, সেই জন্যে এই পদ্ধতিতে করি। তা আর ভিডিওটা আরম্ভ করে দিলাম সকালবেলা। আর তারপরে আজকে আবার জানি না শনিবারের আড্ডায় তোমাদের সঙ্গে গল্পই হয়তো করব। আর এখানে দেখো অনেক বাসন সব পড়ে আছে, এই যে অনেক বাসন পড়ে আছে, এই সব তুলবো। তৃষা একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু তারপরে আমার টুকটাক কাজ থাকে, হ্যাঁ সেই সব আর কি করবো। এই যে তৃষা দেখো এক একটা করে বাসন মাজছে, রাখছে, ওকে বলতে হয় না, প্রথমেই বলে দিয়েছি, ব্যাস ওর মতোই কাজ করে। বরঞ্চ ও এলে আমার নানান রকম জায়গা থেকে নানান রকম গল্প হয়। আর আমি তো বকতে প্রচন্ড ভালোবাসি, তৃষা যদি অত বকতে ভালোবাসে না, কিন্তু ভালোবাসে না কি, ওকে বকি আমি ছাড়ি, এত বকি আমি। তা যাই হোক আসছি আবার একটু বাদে, হ্যাঁ দাদাকে খেতে দেই, যে দাদা খাওয়াও রেডি করেছি, শুধু চামচ দিতে হবে, এই যে ওটস দই আর একটুখানি জ্যাগারি পাউডার, ব্যাস এইটা দাদার। আমার হয়ে গেছে ওই ছোলা সেদ্ধ এই সেই করে আমি খেয়ে নিয়েছি, কারণ আমায় ওষুধ খেতে হবে, দাদা একটু বাজারে গেছিল। আর কালকে জামাই ষষ্ঠী, যারা তোমরা বলো যাবে জামাই ষষ্ঠীতে, কত আনন্দ, হ্যাঁ সব নতুন শাড়ি টাড়ি পরে সব নতুন ছোটো ছোটো বউরা সেজে গুজে জামাই ষষ্ঠীতে যায়, আমার যে কি ভালো লাগে। মানে আমার আজ থেকে আনন্দ হচ্ছে জামাই ষষ্ঠী, বুঝতে পেরেছো? আমি দাদা হয়তো খুব জোর 2-3 বার জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন পেয়েছিল কিনা সন্দেহ আমার বাপের বাড়ি থেকে। তো আমার বেশ ভালো লাগে জামাই ষষ্ঠী ব্যাপারটা। তা দাদাকে বলছি কি গো জামাই ষষ্ঠীতে কি কালকে রান্না করব, দাদা বলছে জামাই ষষ্ঠী রান্না ছাড়ো, আমি কিছু খেয়ে আর হজম করতে পারি না। বন্ধুরা, শুরু করলাম আজকের ভিডিওর শেষাংশটা। শনিবারের আড্ডার গান আমি তো গাইতে পারবো না, কারণ
গান আমি গেয়ে দিতে পারি, যে কোনো গানই গেয়ে দিতে পারি আমার সুর, গলায় যদি সুর থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই একই কপিরাইট আটকায়। আর যেভাবেই হোক আমরা খুব ব্যস্ত ছিলাম আজকে, সেগুলো তোমাদের যখন বলবো পুরো ঘটনা তখন তোমরা বুঝতে পারবে যে এই অবস্থাতেও ভিডিও কি করে করছি। তো তা সত্ত্বেও তোমাদের কাছে আসার বা তোমাদের কাছে একটা সম্পূর্ণতা করার যে তাগিদ বা দায়বদ্ধতা আছে আমাদের, তো সেইটা নিয়ে আমরা দৌড়ে বেড়াই। যাই করি না কেন মনে মনে ভাবি বন্ধুদের কাছে আসতে হবে, বন্ধুদের একটা ভিডিও দিতে হবে ইত্যাদি। তো আমরা দুজনেই এই ব্যাপারে খুব দ্বিধাবিভক্ত, মানে দেব কি দেব না। তার এই কথাটা কেন বললাম তোমাদের মনে হতে পারে, একটা রেকর্ড বলি, এত কিছু সত্ত্বেও, এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা কিন্তু ভিডিও করে যাচ্ছি। আজকে বৌদিকে আনেনি, বৌদির শরীরটা একটু বিকেলে ডাউন, কারণ অনেক দৌড়ঝাঁপ গেছে। তো এই জন্য দ্বিধাবিভক্ত। গত 3 দিনে আমাদের প্রায় 4 জন সাবস্ক্রাইবার কমে গেছে, একটাও বাড়েনি। প্রতিদিন একটা 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 করে কমছে। তো আগ্রহটাই ভিডিও করায় চলে যাচ্ছে আর কি আমাদের দুজনেরই। ভাবছি আর করবো কি না, কিন্তু ওই মিতালিদি, সোনালি, আরও অনেকে যাদের সবাইকার নাম মনে পড়ে না ঠিকঠাক সময়, সোমা দিদিভাই, পৃথা, এরকম অনেকেই রয়েছেন, মৌসুমীদি, এরকম অনেকেই আছেন যারা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন, আছেন। তাদের মুখগুলো মনে পড়ে, তাদের কমেন্টগুলো মনে পড়ে, তাই আমরা চেষ্টা করি, এইটুকুই। আর একটা বড় জিনিস হচ্ছে, এই মারাত্মক গরমে তোমরা খেয়াল করে দেখেছো আজকের গরমটা কিন্তু সকাল থেকেই, গতকাল থেকেই হিট বেশি ছিল। বিকালে তবু ঘুমানো গেছে, থাকা গেছে, কিন্তু আজ মারাত্মক হিউমিডিটি। ফ্যান চালিয়েও কিন্তু আঁশ মিটছে না, এসি চালিয়েও কিন্তু আঁশ মিটছে না। এবং সবথেকে বিপজ্জনক হচ্ছে এই যে একটা মানে ইনসিকিউরিটি টাইপের বৃষ্টি হচ্ছে, এটা না বৃষ্টি না কিছু, এতে কী হচ্ছে, এই মানে আবহাওয়াটা আরও গরম হয়ে যাচ্ছে, আরও হিউমিডিটি বেড়ে যাচ্ছে, গরমটা আরও বেড়ে যাচ্ছে। মানে মাত্রাতিরিক্ত জায়গায় টেম্পারেচার নেই, কিন্তু এত ঘাম, এত কষ্ট ভাবা যায় না। যাক, তোমাদের সঙ্গে এই কাব্যিক কথা না বলে জায়গায় আসি। তোমাদের আজকের দিনে শনিবারের আড্ডাতে কিছু গল্প শোনানোর কথা, সেই গল্প অনুযায়ী বলি। আগের দিন যেটা বলেছিলাম যে কিভাবে বৌদি আমার সঙ্গে ওর জীবনের প্রথম অভিনয় শুরু করেছিলেন, এবং কিভাবে আমার হাঁটুটা চেপে ধরে বলছেন কি হবে গো। আমি বলেছিলাম তুমি মনের জোর রাখো, শুধু এক্সিট লেখা দেখবে, কারোর দিকে তাকাবে না। মনে পড়ে তো? তো আমি কিন্তু আজকে বলবো আমার নিজের নানা রকম নাটকের ভূমিকায় সারা কলকাতা শহর জুড়ে আমি কিন্তু বিভিন্ন মঞ্চে, বিশেষ করে কলামন্দির, সঙ্গীত কলামন্দির একাডেমি বা শেক্সপিয়ার সরণিতে, যারা তোমরা কলামন্দির জানো, বিখ্যাত হল, সেখানে অনেক শো করেছি। জ্ঞান মঞ্চ, রবীন্দ্র সদন, তারপরে গিরিশ মঞ্চ, মহাজাতি সদন, বহু জায়গাতেই নাটক থিয়েটার করেছি, আমার করবার সৌভাগ্য হয়েছে। সেটার জন্য আমি যতটা না মানে গৌরবান্বিত এই কারণেই, কারণ আমি সেগুলোই করতে পেরেছি, কিন্তু এটাতে আমার থেকেও বড় অংশীদারিত্ব বা এই ব্যাপারে আমার পাশের উৎসাহ জুগিয়েছেন আমার কর্মস্থল ম্যাকনেলি ভারত, যেটা মানে ম্যাকলেন মেগর বলে আর কি আগেকার, সেই কোম্পানির কর্ণধাররা আমার ওপর ডিপেন্ড করতেন। ভালো ভালো নাটকের ডিরেক্টর আনতেন, যারা গ্রুপ থিয়েটারে নাটকের ডিরেকশন দেন, তারা সিলেক্ট করতেন আমাদের টিম, টোটাল টিম। সেগুলো রিহার্সাল করতো অফিস টাইমে, ছুটির পরে রাত্রি 9টা-10টা পর্যন্ত থেকে আমি বাড়ি আসতাম 10টা, 10:30। এদিকে বৌদি কিন্তু সংসার যাতে নেগলেক্টেড না হয় পুরো ডিভোট করে সংসারটাকে বাঁচাতেন এবং মেয়ের পড়াশোনার ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতেন। আর আমি সপ্তাহে অন্তত 3 দিন, এই চাকরির পরে আমাদের আবার সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত অফিস ছিল, 6টার পরে কিন্তু আমরা রিহার্সালে বসতাম প্রায় 9টা, 9:15, 9:30 পর্যন্ত। তারপর আমি মোটর সাইকেলেই হোক, কোম্পানির গাড়িতেই হোক করে বাড়ি আসতাম।
তো এইগুলো হচ্ছে ইতিহাস, যেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার মনে পড়ে প্রথম দিন ম্যাকনালি ভারতে একজন এইচআর মানে হিউম্যান রিসোর্সের জেনারেল ম্যানেজার জয়েন করেছিলেন, তার নাম উজ্জ্বল ঘটক। আর সালটা মনে পড়ে 1996 হবে না 95, সরি। ওনার সঙ্গে আমরা প্রথম এসেই উনি কিন্তু 44 পার্ক স্ট্রিটে তখন অফিস, সবাইকে উনি বিরিয়ানির প্যাকেট পাঠালেন। বিরিয়ানির প্যাকেট পাঠানোর পরে GMHR বলে লেখা রয়েছে উজ্জ্বল ঘটক, ঘটক, পুরো কথাটা লেখা নেই। তখন আমি আর আমার এক বন্ধু স্বপন ভূঁইয়া, যার স্ত্রী এখানে মাঝে মাঝেই শর্মিলা ভূঁইয়া কমেন্ট করেন, আমাদের বৌদি কাম বোন, তো তিনিও সাক্ষী। তো যাই হোক, আমরা দুজনে দেখা করতে গেলাম যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। দেখো, ম্যাকলিন বেগার একসময় খুব ঠাটবাটোলা ব্রিটিশ ফার্মের মতন ডিসিপ্লিন কোম্পানি, সেখানকার GMHR মানে যথেষ্ট পদাধিকারী। তো তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে আমাদের বসতে বললেন। তখন আমরা দুজনে বললাম একটা কিছু করুন স্যার, একটা আমাদের ইচ্ছে একটা কালচারাল পার্ট তৈরি করুন, নাটক, থিয়েটার, গান, আবৃত্তি এবং ট্যালেন্ট হান্ট। যারা যে যেখানে আছে আমাদের এমপ্লয়িরাই অফিস টাইমের বাইরে কাজে ফাঁকি না দিয়ে কাজ শেষ করে যদি করতে পারে, তাহলে আপনাদের যদি মতামত থাকে। বললো ডেফিনেটলি, উনি বললেন ডেফিনেটলি, আমি তো সেই জন্যই এসেছি। এবং উনি তখন আমাদের দুজনকে খুব বড় বড় দায়িত্ব দিলেন এবং দিয়ে ক্লাব তৈরির জন্য ইনস্ট্রাকশন দিলেন। সেই আমাদের ক্লাব তৈরি হলো। আমরা 95 সালে আমার মনে পড়ে আমরা করলাম, বা একটা হল বুক করলাম, যেটাকে বলে বিড়লা মন্দির। বিড়লা মন্দির বালিগঞ্জ ফাঁড়িতে, একদম আমাদের ম্যাকলিন মেগরের মালিক দীপক খৈতান, BM খৈতান, এদের বাড়ির ঠিক গায়ে রাস্তার ওপর সেই খুব সাজানো বিড়লা মন্দির, তার মাটির নিচে বেসমেন্টে তাদের হল। সেইখানে আমাদের প্রথম নাটক মঞ্চস্থ হলো। তার আগে আমি গ্রুপ থিয়েটার করেছি, বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, বাড়িতে গ্রুপ তৈরি করেছি। সেসব গল্প আমি একটু একটু করে তোমাদের বলেওছি, আবার বলবো। কিন্তু আজ যে প্রসঙ্গটা বলছি, এটা হচ্ছে কিভাবে আমাদের অফিস ক্লাবের নাটকটা তৈরি হলো, শুরু হলো। তো সেই গল্পগুলো তো এইরমভাবে আমাদের সাকসেস রেট এমন বাড়লো, অফিস গ্রুপে আমাদের কিন্তু ভীষণ ভীষণ পপুলারিটি হয়ে গেল, যে অফিস গ্রুপ হিসেবে ম্যাকনালি ভারত একটা দুর্দান্ত টিম তৈরি করেছে। আজকের যারা তোমরা পতিতযশা নায়িকা দেখো, মৌসুমী সাহা, মানসী মুখোপাধ্যায়, রিসেন্টলি প্রয়াত হয়েছেন মায়া ঘোষ, এরকম অনেক নায়িকা আছেন যারা কিন্তু আমার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার নায়িকা বা আমাদের নাটকেতে অভিনয় করে আমাদেরকেও সমৃদ্ধ করেছেন। এবং টিমটা একটা দারুণ টিম ওয়ার্কের মাধ্যমে হয়েছে। লোকে মনে করতো যেন একাডেমি অফ ফাইন আর্টসে বসে প্রফেশনাল নাটক দেখছি, যার সাক্ষী আমি আজও বহন করি। আমার প্রতিটি নাটকের আমাদের কোম্পানির তরফ থেকে CD হতো 2-1 বছর বাদ দিয়ে। সেই CDর কপি আমি নিজে কপি করে নিতাম, করে নিয়ে আমার নিজের আর্কাইভে রাখা আছে, বুড়ো হলে দেখবো বলে। তো এইগুলো জাস্ট তোমাদের শেয়ার করলাম কিভাবে শুরু হয়েছিল। পরবর্তীকালের জন্য বাকিটুকু তোলা থাক। আর আমার পরিবার থেকে আমার মেয়ে, বউ, মা, এরা আমার সবসময়ের সাথী চিরদিন ছিলেন। তারা চিরদিন আমাকে উৎসাহ জোগাতে যেতেন। এবং যে হলে হতো কলা মন্দিরে, একটা সময় এমন হয়েছিল কলা মন্দিরের ম্যানেজমেন্টও আমাকে বোসবাবু বলে চিনত, ম্যাকনালি ভারত। তো যাই হোক, আমার আর এক বন্ধু রিসেন্টলি প্রয়াত হয়েছেন সুব্রত গুপ্ত, তিনিও আমার সঙ্গে অনেকটা অভিনয়ে ছিলেন। আমরা যেভাবেই হোক এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি রিটায়ার করার পর শুনেছি সেই গ্রুপ, সেই নাটক এখন আর হয় না। আমি চলে আসার পর, রিটায়ার করার পর সেগুলো সব অবলুপ্ত প্রায়। তো জাস্ট তোমাদের একটা ইনফরমেশান দিলাম। জানি না তোমরা অবশ্য প্রচুর বোর হবে আজকের এই গল্পগুলো শুনে। তোমরাই চেয়েছো যে তোমাদের জীবনের কিছু গল্প বলো, বহুত মজার আজকে নেই, কিন্তু স্টোরি টেলিং আছে। যে স্টোরিটা তোমাদের আজ আমি বললাম, এবং তাতে সেই সব নাটকে অনেক ক্ষেত্রে কী হতো, খালি গলায় গানও করতে হতো।
আবৃত্তিও করতে হতো, এবং সেই খালি গলায় গানের যে ন্যাকটা, সেই ন্যাকটা থেকে কিন্তু আমার গলায় সুরটা খেলে। হ্যাঁ, বিখ্যাত এক নাটক 2005 সালে করেছিলাম একদিন রাত্রে, যেটা আবু হোসেন, সেই আবু হোসেনের নাম ভূমিকায় আমি ছিলাম। সহস্র এক আরব্য রজনীতে আবু হোসেন এমন একজন কার্পেন্টার, সুতোর মিস্ত্রি, যে কিনা রাজার চোখে পড়ে একদিনের জন্য রাজা হয়েছিল, যেটা হিন্দি সিনেমা হয়েছিল। অনিল কাপুর ওই আবু হোসেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। আমি সেই অধম সেই ভূমিকায় অভিনয় করেছি। যাক, আজকে আর প্রলম্বিত করব না, আজকের মতন ভিডিওটা শেষ করছি। তোমরা সঙ্গে থাকো। বৌদি না আসতে পারায় আমাদের ধৃষ্টতা ক্ষমা করো। সবার জন্য শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। এই গরমে সাবধানে থাকো, সাবধানে চলো। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।